আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে 26 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করছে। ইন্ডেক্স নিয়ে কথা বলবো, এরপরে ডলারের রেট নিয়ে কথা বলবো। 1973 সালের পরে মার্কিন ডলার 10% করে কমে গেছে, এই প্রথম গত 6 মাসে, যেটা 1973 সালে ছিল। আর এরপরে হচ্ছে 9 জুলাই ট্রাম্পের যে শুল্ক নীতি, যেটা সে 3 মাসের জন্য স্থগিত করছে, তারই বা কী হবে সে বিষয়ে কথা বলবো, কারণ এই ডলারের রেটের সাথে এই বিষয়টা একটু সম্পর্ক আছে। সঞ্চয়পত্র নিয়ে কথা বলবো, এর বাইরে 1 মিনিট চার্টটা নিয়েও কথা বলতে হবে। আর একটা স্টক নিয়ে কথা বলবো, নিউ লাইন। এই স্টকটা নিয়ে আমি একটু ব্যাখ্যা দেব যে আপনারা এই ধরনের স্টকে কতটুকু থাকবেন ভবিষ্যতে। এখন যেহেতু ইন্ডেক্স কিছুটা বাড়তেছে, যদি সুযোগ থাকে আপনাদের ট্রেডিংয়ে স্টকগুলো থেকে বের হয়ে যাওয়া উচিত কিনা, বা যারা এই ধরনের স্টকে এন্ট্রি নিয়েছে তাদের পরিণতিটি বা কী হয়েছে, ভবিষ্যতের জন্য একটু সাবধানতা দেওয়ার জন্য। তো প্রথমে আসেন ইন্ডেক্স নিয়ে বলি। ইন্ডেক্স 26 পয়েন্ট প্লাস, 479 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 275, ডিক্লাইন 68, আর আনচেঞ্জ হচ্ছে 49টা। টপে যদি আমি বলি, দেশ গার্মেন্টস আছে আজকে, ইসলামী ফাইন্যান্স আছে, মেঘনা ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক। মেঘনা ইন্স্যুরেন্স ডিভিডেন্ড ঘোষণা করছে, সেটাকে কেন্দ্র করে প্রাইস আপ হচ্ছে। আর রূপালী ব্যাংকে নতুন শেয়ার ইস্যু করছে, যেটা অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ সরকার নিয়ে নেবে। রূপালী ব্যাংকের কাছে তারা টাকা পাবে 650 কোটি টাকার মতো। নতুন শেয়ার ইস্যু করে রূপালী ব্যাংক দিচ্ছে, সেটা পাবলিক থেকে তারা কিনে নিয়েছে, যার কারণে শেয়ার সংকট হয়ে যাবে আগামীতে। এটা কিন্তু 9 জুলাই সম্ভবত এই ঘটনাটা ঘটবে, বা 10 জুলাই। কিন্তু এখনই রূপালী ব্যাংক, এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা পজিটিভ নিউজ মার্কেটে রূপালী ব্যাংকের জন্য। এটা যে আজকের জন্য শেষ বা কালকের জন্য শেষ, ব্যাপারটা এমন না। এটা দীর্ঘমেয়াদী একটা পজিটিভ নিউজ। আশা করি রূপালী ব্যাংক এখান থেকে পজিটিভ কিছু হতে পারে যদি মার্কেট ভালো হয়, কারণ এই ধরনের স্টক মার্কেটের ইন্ডেক্সের উপর নির্ভরশীল। লুজারে যদি বলি, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, বার্জার ফেন্ট ডিভিডেন্ড কম দিয়েছে, সেজন্য তার এই করুণ পরিণতি। আরও বেশি খারাপ পরিস্থিতির শিকার হতে পারে বার্জার ফেন্ট। আপনারা যারা, এটিকে ওয়ালটনের মতো, ওয়ালটন ব্যাট বেশি যেভাবে আসলে পড়ে গেছে, বার্জার ফেন্টও কিন্তু সেভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে বেলুতে যদি বলি, বিশেষারি, অগ্নি সিস্টেম, লাভেলো, ব্র্যাক ব্যাংক। আর বলিয়ামে এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, অগ্নি সিস্টেম, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড। ট্রেডে হচ্ছে বিশেষারি, এআইএল নিয়ে অনেকে ফোন দিয়েছেন, তারপর যে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন। আজকে তো রেট বাড়লো, আশা করি এটা নিয়ে কথা বলার দরকার নাই। অগ্নি সিস্টেম, লাভেলো। আর ইন্ডেক্স মোবার করে রাখছি ইসলামী ব্যাংক 13.03, ইসলামী ব্যাংকে 13 পয়েন্টের উপরে প্লাস করে রাখছে। রূপালী ব্যাংক করছে 2.80, ব্র্যাক ব্যাংক 1.81, আর ওয়ালটন করছে 1.55। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে স্কয়ার ফার্মা 2.03, বাংলাদেশ সাবমেরিন কেবল 2.02, গ্রামীণ ফোন 1.46, আর ন্যাশনাল ব্যাংক 0.92। এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান। এরপর আমি যে বিষয়ে কথা বলবো, সে চার্ট নিয়ে যদি বলি, এখানে ম্যাকডি ভালো, হিস্টোগ্রামের বারটাও খুবই পজিটিভ। আমি যদি বলি সেটা ঠিকই আছে, উপরের দিকে যাওয়ার আছে। আর আছে হচ্ছে 59। আর এখানে ভলিউম গতকালকের তুলনায় আজকে পজিটিভ আছে। এই জায়গাটাতে আমি বলবো যে মার্কেট একটু রেস্ট নিছে, এখান থেকে এখন হয়তো আপট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। আর সাপোর্টটা, প্রিভিয়াস যে রেসিস্ট্যান্স, সেটাও ব্রেক করে সে চলে গেছে। আমি আপনাদেরকে আগেই বলি, মার্কেটে এখানে এই জায়গায় আর ফেরত আসার সম্ভাবনা একেবারে জিরো। যদি সে আসে তাহলে হয়তো এখানে আসতে পারে, এখানেও আসার সম্ভাবনা নেই। যদি আপট্রেন্ড কন্টিনিউ করে তাহলে সে এখান থেকে এখান পর্যন্ত এসে তারপর আবার উপরের দিকে চলে যেতে পারে। এটা হচ্ছে টোটাল টেকনিক্যাল ভিউ থেকে যদি আমরা চিন্তা করি। 1 মিনিট চার্টটা আসলে মার্কেট আস্তে আস্তে বাড়তেছে, সেজন্যই মূলত চার্টটাও সেভাবে দুর্বলভাবে প্রত্যেক দিনই একই রকমের চার্ট তৈরি করে 1 মিনিট চার্টটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যদিও সকালে শুরু করছে নেগেটিভ দিয়ে, কিন্তু দিন শেষে এই যে পজিটিভ রেসিস্ট্যান্সগুলো মোটামুটি সে আপ করছে। এটা আপট্রেন্ড মার্কেটের একটা ধারাবাহিকতা লক্ষণ করা যাচ্ছে। তবে এইভাবে নয়, এইভাবে হতে হবে, তাহলে খুব দ্রুত, মানে ইন্ডেক্স যদি বাড়তে হয় তাহলে এইভাবে বাড়তে হবে। 1 মিনিট চার্টটা বাড়তে হলে এইভাবে, ইন্ডেক্স যেভাবে বাড়তেছে 1 মিনিট চার্ট কিন্তু সেভাবে কন্টিনিউ করতেছে না। তার মানে মার্কেটে এখনও ফেক ট্রানজ্যাকশান হচ্ছে, এটা কনফার্ম। এরপর আসেন নিউ লাইন নিয়ে আমি পরে কথা বলতেছি। তার আগে আমি একটা বিষয়, সঞ্চয়পত্র নিয়ে কথা বলি।
সঞ্চয়পত্রের সুদের হার আগামী 6 মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। নতুন হার অনুযায়ী সঞ্চয়পত্রের সর্বনিম্ন সুদ হার 9.72%, সর্বোচ্চ সুদ হার 11.98%। এতে আরও চাপে পড়বে মধ্যবিত্ত। আসলে এখানে মধ্যবিত্তদের জন্য চাপ হতে পারে বা যা হতে পারে, কিন্তু পুঁজিবাজারের জন্য এটা পজিটিভ নিউজ। যখনই সঞ্চয়পত্র ব্যাংক সুদ কমে যাবে তখনই পুঁজিবাজারে এর একটা তারল্য প্রবাহ, যেটা আমরা আসলে দেখতেছি যে খুব কম, সেটার কিছুটা ইম্প্যাক্ট পুঁজিবাজারে পড়বে। মার্কেট মেকার যারা, তারা তখন সঞ্চয়পত্র বা বিল বন্ড, ট্রেজারি বিল যা আছে সবগুলো থেকে তারা এখানে চলে আসবে। মানে এভাবে হয়, মার্কেট এভাবে ঘুরে। এবং ব্যাংকের যে কল মানি রেট আছে সেটাও যদি কমে যায়, সেটাও মার্কেটের জন্য অনেক বড় একটা সাপোর্ট হবে যদি কল মানি রেটটা কমে যায়। এই যে এইগুলো আস্তে আস্তে বিষয়গুলো, রিজার্ভ বাড়তেছে, প্রায় $32 বিলিয়ন, 31.5 উপরে চলে গেছে রিজার্ভ আমাদের। এইগুলো সবগুলোই মার্কেটের জন্য পজিটিভ এবং খুবই পজিটিভ। এটা হচ্ছে কথা। এবার আসি আমি নিউ লাইন নিয়ে কথা বলবো। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ইন্ডেক্সের বিষয়। এটা আমি বলছি, সেটা হচ্ছে ট্রাম্পের যে শুল্ক নীতি, ডলারের দাম 1973 সালের পরে যে ডলারের দামটা কমে গেছে, সর্বনিম্ন কমছে, এত দ্রুত কমছে 1973 সালের পরে 10% কমে গেছে ডলারের রেট। এটা মূলত কমে গেছে ট্রাম্প প্রশাসন যে শুল্ক নীতি আরোপ করছিল কিছুদিন আগে, আপনাদের মনে থাকার কথা। যেদিন ওই যে শুল্ক নীতি আরোপ করছে তার পরের দিনই তো আমাদের টেক্সটাইল খাত সবগুলো শেয়ারের দাম কমে গেছিলো। এরপর যখন সে আবার স্থগিত করছে, ওই শেয়ারের দাম কিন্তু আর বাড়ে নাই, ওই জায়গায় যায় না, বাড়ছে কিছুটা কিন্তু ওই জায়গায় যায় নাই। এটা আপনাদের যাদের কাছে স্টকগুলো, টেক্সটাইলের শেয়ারগুলো আছে, ট্রেডিং স্টকগুলো, তারা খুব ভালো করে জানেন। এই ঘোষণার পর থেকেই এখন মার্কিন ডলারের রেট পড়া আরম্ভ হয়েছে। এটা কিন্তু আমেরিকা গোপন করে রাখছিল কয়েকদিন, কিন্তু সেটা শেষ পর্যন্ত আর তারা রাখতে পারে নাই। এখন আগামী 9 জুলাই যে 3 মাসের যে শুল্ক নীতিটা, সেটা ট্রাম্প কি উইথড্র করবে কিনা? হ্যাঁ, সম্ভাবনা বেশি সেটা উইথড্র করবে। মানে সে শুল্ক আরোপ করবে না, সহজ কথা হচ্ছে এটা, সে শুল্ক আরোপ করবে না। আগের যে অবস্থান আছে সেখানে থাকার সম্ভাবনা বেশি। পাগলা কিসিমের লোক তো কি সিদ্ধান্ত নয় জানি না, তবে তার মূলত ডলারের রেট পড়ে গেছে এই কারণেই, অতিরিক্ত শুল্ক আরোপ করার কারণে আসলে ব্যবসা বাণিজ্য তাদের এখন কমে গেছে, যার কারণেই তার ডলারের রেট এত দ্রুত 10% পড়ে যাওয়া মানে বিশাল ব্যাপার। এটা যারা আবার তৃতীয় বিশ্বের দেশ আছে, যারা ওই দেশে যে আমরা পোশাক পাঠাই বা আমাদের জন্য সুবিধা আছে, আমাদের জন্য অনেক বেশি সুযোগ আছে এটা। তো যেহেতু 9 জুলাই এটা শেষ হচ্ছে, ঠিক আছে, আজকে কত 2 তারিখ, 9 জুলাই শেষ হবে। ওই 3 মাসের যে উনি যে স্থগিত করছে, এই স্থগিতটা আসলে স্থগিতই থাকবে। এটা ওপেন হওয়ার সম্ভাবনা খুব কম। মানে নতুন করে আবার সে করবে, শুল্ক আরোপ করবে, এটা করবে না। কারণ তার ডলারের রেটকে তাকে যদি রক্ষা করতে হয়, তাহলে সেই জায়গা থেকে তার এই কট্টরপন্থী সিদ্ধান্ত থেকে তাকে সরে আসতে হবে। এটা হচ্ছে বিষয়টা। সঞ্চয়পত্র নিয়ে বললাম, ডলারের রেট নিয়ে বললাম, টেক্সটাইলে। সুতরাং টেক্সটাইলে যারা আছেন, টেক্সটাইল খাতের ট্রেডার যারা ট্রেড করেন যারা, বা যাদের হাতে এই যে মন্নু ফ্যাব্রিক, সিমটেক্স, ফ্যাক ডিল, এই টাইপের স্টকগুলো আছে, নিউ লাইন, তারপরে যায় মানে টেক্সটাইলে যা আছে ট্রেডিং স্টক, তারা আসলে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এটা সে শুল্ক আরোপ করার সম্ভাবনা খুবই কম, খুব কম। কারণ এটাকে কেন্দ্র করে তার ডলারের অবস্থা খারাপ। এবার আসেন নিউ লাইন নিয়ে আমি কথা বলি, এটা ইম্পর্টেন্ট। আপনাদেরকে মার্কেট মেকাররা, মানে কারসাজিকারকরা কীভাবে আপনাদেরকে ধোকা দেয়। নিউ লাইনের, এটা নিউ লাইনের, এটাও নিউ লাইনের গ্রাফস, এটাও নিউ লাইনের গ্রাফস। এটা একটু ছোটো করে আর এটা একটু বড়ো করে, এই দুটো নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা দেবো। এবার আসেন এখানে ছোটোটার ব্যাখ্যা দিই। বেশিরভাগ ট্রেডার শর্ট টার্মে যারা আছেন, তারা সবচেয়ে বেশি এখানে ধরা আছে এই 10 টাকা। বেশিরভাগ নিউ লাইনে যারা শেয়ার কিনছেন, তারা 9.50 থেকে 10 টাকার মধ্যে বা 10.5 টাকার মধ্যে আছেন। এখন সে নিউ লাইন এখন কী করতেছে দেখেন, এখানে কি বিগ ভলিউম করছে, তার মানে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীর অনেক বেশি এন্ট্রি নিছে। এখন আবার সে এখানে, আমি কালকেই বলছিলাম বা গত পরশু, এখানে এখন ছোটো করে সে এখানে ক্যান্ডেল তৈরি করবে, একটা সাপোর্ট জোন তৈরি করবে এইভাবে, ঠিক আছে। আপনারা যদি অনেক বেশি এখানে এন্ট্রি নেন, তারপর সে নিচের দিকে, এখান থেকে নিচে চলে আসবে, 5 টাকা চলে আসবে কনফার্ম। আর যদি দেখে যে না, এটা আসলে এখানে থেকে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এন্ট্রি নিচ্ছে না, মার্কেট মেকাররা তখন এখানে হয় টাকা ফালায় রাখবে, না হয় আরও উপরে উঠাবে, সে 10 টাকার উপরে নিয়ে যাবে। কোথায় ধরা যায় আপনাকে, মানে আপনি কোথায় তার কাছে মুরগি হন, এটা সে চেষ্টা করবে। তো এই ধরনের স্টকে থাকবেন কিনা, এটা হচ্ছে মূল কথা। সবচেয়ে এইখানে নিউ লাইনে কেউ লাভে নাই,
কারণ আমার কাছে 3-4টা পোর্টফোলিওতে নিউ লাইন আছে, তারা কোথায় কিনছে সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে অল্প কিছুদিনের গ্রাফস, এটা হচ্ছে 2025 সালের গত 6 মাসের গ্রাফস। আমি যদি 6 মাসের হিসাব করি, এটা হচ্ছে 6 মাসের গ্রাফস। হ্যাঁ, এখন হচ্ছে সেটার দাম 60 টাকা 70 পয়সা। আর এই 6 মাসের গ্রাফসেও 10 টাকা, আপনি 60 টাকা 70 পয়সা, তো 60 টাকা 70 থেকে 10 বাদ দেন, 10 কত টাকা হয় হিসাব করে নেন, কত % লসে আছে গত 6 মাসে। এবার আসেন, এখন সে এখানে সাপোর্ট নেবে, এই সাপোর্ট নিয়ে যদি আপনাকে ধরা দিতে পারে তাহলে সে নিচের দিকে, আর যদি সাপোর্ট নিয়ে যদি ধরাইতে না পারে তাহলে তাকে উপরের দিকে যেতে হবে। এবার আসেন নিউ লাইনে বড় গ্রাফসটা দেখি। এ ফ্লোরে যখন ছিল, ফ্লোরের পর এখানে লেনদেন ছিল তার, এটা 1 বছর আগের কথা। এই 6 মাসের তো হিসাব দিলাম আপনাদেরকে। এবার আসেন 6 মাসের হিসাবের মধ্যে কিন্তু এটুকু আছে। আর 1 বছর আগে যারা নিউ লাইনে ছিলেন তারা 40 টাকার উপরে কিনে আছে। এটা হচ্ছে কি মনস্তাত্ত্বিক বিষয়। এখানে কি সাপোর্ট ছিল না? এই জায়গায় আপনারা এই গ্রাফটা দেখেন, এখানে সাপোর্ট ছিল না, এরকম এখন যেভাবে আছে সেভাবে। এটা ছোটো হয়তো দেখতে পাচ্ছেন না, ওটা দেখা যাচ্ছে। এখানে সাপোর্ট ছিল না। আপনার বড় ব্রাদার যারা, মানে আপনার সিনিয়র যারা, তারা কিন্তু এখানে সাপোর্ট মনে করে এখানে কিনছিল। এরপর বাকিটা ইতিহাসও এখানে আসছে। এখন আপনি আবার এখানটাকে সাপোর্ট মনে করে কিনতেছেন, বাকিটা এখানে ইতিহাস হতে পারে। আশা করি বুঝতে পারছেন। এখানে জীবনেও কোনো দিন নিউ লাইন কি 40 টাকা যাবে? আর যাবে সম্ভব? আগামী 10 বছরে যাবে? সম্ভব না। তাহলে কি এখানে যারা এন্ট্রি নিচ্ছে তার কী অবস্থা? হয় তাকে এটাকে সেল করে আসতে হবে। আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের মনস্তাত্ত্বিক বিষয়টা কীভাবে কাজ করে। এটাই আমি আমার বইতে লিখছি যে আসলে এইসব ক্ষেত্রে আপনারা কী করবেন। যারা বইটা সংগ্রহ করেন না, সংগ্রহ করতে পারেন একটা এন্ট্রি ফি দিয়ে। তো এইখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এইখানে যে ছিল, এইখানেও তো ওই পরিস্থিতিতে ইন্ডেক্স তখন 6200 বা 5800 ছিল। সেও তো এখানে সাপোর্ট মনে করে নিউ লাইন কিনছিল, তার কেনাটাও তো ঠিক ছিল। এখন আপনি যেমন সাপোর্ট মনে করে 60 টাকা 70 কিনছেন, আপনার কেনাটাও আপনি মনে করতেছেন ঠিক আছে, আর কত নামবে? ওই যে আপনারা একটা কথা বলেন, আর কত নামবে? কিন্তু নিউ লাইনে মার্কেট মেকার যারা, তারা দেখে শেয়ারটা এখন 60 টাকা 70, তারা শেয়ারটা হয়তো 3 টাকা কিনে রাখছে। কীভাবে কিনছে? নিউ লাইনের উৎপাদন বন্ধ, কোম্পানি নেই, কিছু নাই, পরিচয় কিছু নেই তাদের। তার পরিচালকরা হয়তো গোপনে মার্কেট মেকারদের কাছে 3 টাকা শেয়ার সেল করে দিছে, অথবা উপহার হিসেবে দিছে, অথবা তার ছেলে মেয়েকে দিছে। তারাই মার্কেট কারসাজিকারক, তারাই হয়তো নিউ লাইনকে আমি নিয়ে এসেছি উদাহরণ হিসেবে। এরকম এইখানে মার্কেটে শত কোম্পানি আছে নিউ লাইনের মতো, যেভাবে আপনারা এন্ট্রি নিচ্ছেন। বেশিরভাগ ট্রেডিং স্টকের গ্রাফস এরকম। আপনি যান 90% ট্রেডিং স্টকের গ্রাফটা আপনি এইভাবে পাবেন। তো এই জীবনেও কোনো দিন এই ধরনের স্টকে এন্ট্রি নিয়ে আপনি প্রফিট করতে পারবেন না, কোনো দিন, কোনো কালে, কখনো না। ইন্ডেক্সে যদি 20,000ও যায় তাও পারবেন না, এটুকু নিশ্চিত থাকেন। আমি শুধু নিউ লাইনকে উদাহরণ হিসেবে, কারো কাছে যদি নিউ লাইন থাকে আপনি কষ্ট পাবেন না, আমি এটাকে উদাহরণ হিসেবে নিয়ে আসছি, একটা উদাহরণ হিসেবে নিয়ে আসলাম। এভাবে আপনি ট্রেডিং স্টক, আমি নাম আরও অনেকগুলো বলতে পারি, মুখস্থ। টেক্সটাইলেরও অনেকগুলো আছে, টেক্সটাইলের এবং ইঞ্জিনিয়ারিং খাতের, ফিনান্স খাতের অনেকগুলো স্টক আছে। তার মানে গ্রাফসটা পুরোটাই এমন এই নিউ লাইনের মতো। তো সুতরাং এইখানে আপনার বড় ভাইরা সাপোর্ট মনে করে এন্ট্রি নিয়েছিল, তারা ধরা খাইছে 40 টাকা। আপনি এখানে সাপোর্ট মনে করে এন্ট্রি নিয়েছেন, 1 টাকা 2 টাকা প্রফিট করছেন। এখন আবার এখানে সাপোর্ট নিয়ে মনে করতেছেন, কিন্তু এই মনে করাটাই হচ্ছে ভুল মনে করা। ট্রেডিং স্টকে এন্ট্রি যখন নেয় ট্রেড করার জন্য, তখন সব মনে করার উপর নেয়, আর মনে করাটাই হচ্ছে ভুল। এই স্টকটা কোনো কিছু নেই কোম্পানির। এখানে কারসাজিকারকরা যখনই দেখবে আপনার হিউজ পরিমাণ সাধারণ বিনিয়োগকারী আটকে আছে, যার কারণে তারা শেয়ারটাকে ঠিক সিফলকে যেমন ফালাইছিল, পটসন সুজকে যেভাবে ফালাইছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা এখানে কোনোভাবে এই ধরনের স্টকে কোনোভাবে এটাকে সাপোর্ট জোন মনে করার কোনো কারণ নাই। কারণ এই জায়গায় আপনি ধরা খেতে পারেন, আপনার আগে যারা ছিল এই নিউ লাইনে, তারাও ওই জায়গাটাকে সাপোর্ট জোনই মনে করছিল। সুতরাং সাবধানতা অবলম্বন করবেন। ট্রেড করে, স্মার্ট মানির সাথে ট্রেড করে আপনি স্মার্টনেস দেখায় প্রফিট করবেন, এটা আসলে স্বপ্ন দেখা ভালো, বাস্তবতা ভিন্ন। আমি তো বললাম, আমি এ পর্যন্ত হয়তো 1000, কমপক্ষে 1000 লোকের সাথে কথা হয়েছে, কমপক্ষে 1000 লোকের সাথে কথা হয়েছে। কেউ এখনও বলে নাই ট্রেড করে প্রফিট করছে, একজনও বলে নাই। যদি বলতো আমি বলতাম যে হ্যাঁ বলছে। তো সুতরাং আপনারা সাবধানতা অবলম্বন করবেন। ইন্ডেক্স আলোচনা এটুকুই। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।